হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকেও আমি ভিডিও নিয়ে এসেছি। আজকে মূলত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগ ও। বিগ ও বলতে আমরা বড় ও বুঝে থাকি অনেকেই। যাই হোক, আমার প্রোগ্রামিংয়ের ভাষায় বিগ ওটা কী কাজে লাগে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। Big O notation is a mathematical notation used in computer science and mathematics to describe the upper bound of growth rate of an algorithm's time complexity and space complexity. যাই হোক, এখানে অনেক বড় একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেহেতু আমি এই কলাবের যে লিঙ্কটা আছে সেটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা বিষয়টা একটু ভালো করে পড়ে দেখবেন। আর যদি আপনারা কোনোভাবে মিস করেন বা বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি এটার আনসার দিয়ে দেব। আমি এটার একটা ছোটোখাটো ব্যাখ্যা দিচ্ছি এই লেখার উপরে বেস করে। বিগ ও নোটেশনটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল নোটেশন। এটা মূলত অর্ডার নির্দেশ করে। কোনো একটা ফাংশন থাকবে, ফাংশনের অর্ডার নির্দেশ করবে। কোনো একটা প্রোগ্রাম থাকবে, প্রোগ্রামের অর্ডার নির্দেশ করবে। অর্থাৎ প্রোগ্রামটা কতটা খারাপ পজিশনে আছে বা কতটা ভালো পজিশনে আছে এটার অবস্থানটাই নির্ধারণ করবে। সেটা কিভাবে নির্ধারণ করবে? এখানে এন জাতীয় কিছু ফাংশন থাকবে, ওগুলার কিছু পজিশন থাকবে, সেই এন এর পজিশনের উপর বেস করেই এটার ম্যাথমেটিক্যাল ফাংশন ব্যাখ্যা করা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে বিগ ও নোটেশনের কাজ। এখন বিগ ও নোটেশন কিভাবে কাজ করে? তো বিগ ও নোটেশনের কাজ যদি আমাকে বুঝতে হয় তবে স্যার তার কি করতে হবে? প্রকারভেদগুলা আমাকে একটুখানি বুঝতে হবে। তাহলে দেখেন, প্রথম প্রকারভেদেই আসতেছে কি? অর্ডার অফ ওয়ান। এখানে লেখা আছে কি? অর্ডার অফ ওয়ান। অর্থাৎ আমরা মূলত এখানে ব্যাখ্যা করেছি যে ফাংশন অফ এন, এন কি করবে? রিপ্রেজেন্ট করবে ম্যাথমেটিক্যাল ফাংশন। হ্যাঁ, এখানে এন এর উপর বেস করেই কিন্তু আমরা ব্যাখ্যা করব প্রোগ্রামটা কোন পজিশনে আছে। কিন্তু এখানে বলা হয়েছে অর্ডার অফ ওয়ান। তাহলে কেমনে হইল? অর্থাৎ অর্ডার অফ ওয়ান মানে এটাকে আমরা কি বলবো? কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। এখন 2 এর উপরে 1000 সংখ্যায় থাকুক, 10,000 সংখ্যায় থাকুক না কেন, জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট। কিন্তু এটা এন নির্ধারণ করে না। যখন কনস্ট্যান্ট নির্ধারণ করবে জিনিসটা কিন্তু আমাদের এখান থেকে ল্যাপস হয়ে যাবে, এখানে আর সেটা অবস্থান করবে না। ধরেন এখানে মান দেওয়া আছে এ প্লাস বি, যদি এখানে কত হয়? 2 যোগ 2 সমান সমান 4। ইনপুটের মানের উপর কোনো ভিত্তি নেই। এখানে রেজাল্টটা কি প্রকাশ করেছে? 4। এটা খুবই সিম্পল প্রোগ্রাম, সুতরাং এটা অর্ডার অফ ওয়ানের উপরে বেস করে করা হয়েছে। আমি কিন্তু প্রোগ্রামটা দেখেই বলতে পারতেছি এটা অর্ডার অফ ওয়ান। যাই হোক, আমি এখন এটা বুঝালাম যে এটা অর্ডার অফ ওয়ান। আপনারা যদি বুঝতে না পারেন, যদি আপনাদের বুঝতে সমস্যা, আপনারা কমেন্টে লিখবেন। তাছাড়াও আমি সমস্ত, অর্থাৎ এই যে আমি যেগুলো পড়াচ্ছি বিগ ও নোটেশনের যে উদাহরণগুলো সহ পড়াচ্ছি এবং প্রকারভেদগুলো পড়াচ্ছি, এগুলো জাস্ট এখন পরিচিতি আমি ব্যাখ্যা করতেছি, কিন্তু এটার উপরে আমি বিস্তারিত ভিডিও করব, প্রত্যেকটার উপরে আলাদা আলাদা। আপনারা আশা করি অর্ডার অফ ওয়ান বুঝতে পেরেছেন। এখন দেখেন, আমরা একটু নিচে গেলেই দেখতে পাচ্ছি যে লগ ওয়ান, লগ এন, অর্ডার অফ লগ এন। অর্ডার অফ লগ এনটা কেমন? অর্ডার অফ মূলত আমরা কি করি অনেক সময় এটাকে বলা হয় লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি, লগ এন। আমরা অনেক সময় বাইনারি সার্চটা সম্পর্কে আপনারা হয়তোবা অনেকে অবগত আছেন। আচ্ছা, আমি এর একটা ছোটোখাটো ব্যাখ্যা দেই। ধরেন আপনি ইন্ডেক্স পজিশন, কত ইন্ডেক্স পজিশনে আপনার নাম্বার আছে। আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম করাইছিলাম, র্যান্ডম মান থাকবে, ওইখান থেকে আপনাকে নির্দিষ্ট মানকে ব্যাখ্যা করতে হবে বা ধরতে হবে। সেটা যদি প্রোগ্রাম মনে করে যে হ্যাঁ আপনার নাম্বারের সাথে মিলে গেছে, তাহলে সে রাইট বলবে নতুবা রং বলবে। ধরেন আপনি 10, প্রোগ্রাম আপনাকে রিপ্রেজেন্ট করতেছে 10, ঠিক আছে, এটা ইন্ডেক্স পজিশন 1-এ আছে। এখন আপনি
বললেন যে 50, প্রোগ্রাম বলল না আরেকটু নিচের দিকে যাও। বললেন 40, বললো আরো নিচে যাও। যখন বললেন 10, বললো আরেকটু উপরে যাও। বললেন 20, প্রোগ্রাম বলল রাইট। এটাকে আমরা বাইনারি সার্চের সাথে তুলনা করতে পারি। ঠিক আছে, আমি আগেই বলেছি শুধু পরিচিতির জন্য আমি আজকের ক্লাসটা করাচ্ছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আপনারা একদম টেনশন করবেন না, আমি এগুলোর বিস্তারিত ভিডিও নিয়ে আসব, আমি বললাম, কথা দিলাম আপনাদের। তারপরে আমরা যাই, আমরা মোটামুটি লগ এন বুঝে ফেলেছি। এরপর আমরা পড়ব হচ্ছে অর্ডার অফ এন। অর্ডার অফ এনটা কিভাবে কাজ করে? মূলত আমরা যখন ভ্যালু মেমোরিতে যখন আমরা ভ্যালু রাখি, অর্ডার অফ এন, এর কাজটা হচ্ছে ধরেন এখানে 10 রাখছি, এখানে 20 রাখছি, এখানে 30 রাখছি, এখানে 40, সে ইন্ডেক্স ওয়াইজ সে সার্চ করে। সার্চ করতে করতে 40কে সে এই জায়গাটায় খুঁজে পাবে। অর্থাৎ আমরা লগ এনে দেখেছি র্যান্ডমলি সার্চ করে, সে কোন জায়গায় আছে ভ্যালু সেটা র্যান্ডমলি সার্চ করে। কিন্তু আমার লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি সে কি করবে? সে কি করবে? লিনিয়ারি, মানে 40টা যদি এখানে থাকে সে 0, 1, 2, 3 এভাবে ধাপে ধাপে সে সার্চ করে ওইটাকে খুঁজে বের করবে। আশা করি আপনারা অর্ডার অফ এন বুঝতে পেরেছেন। এরপর আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে গিয়া অর্ডার অফ এন লগ এন। আমি যাচ্ছি, জাস্ট এ মিনিট। অর্ডার অফ এন লগ এন খুবই একটা ভালো কাজ। আমরা মূলত বিভিন্ন শর্টের কাজ করে থাকি, তার মধ্যে একটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে গিয়ে মার্জ শর্ট। অর্থাৎ মার্জ শর্ট জাতীয় কোনো প্রোগ্রামকে নিয়ে কাজ করতে গেলে আমরা কি করে থাকি? মূলত এন লগ, অর্থাৎ এটা এন এর লগ এন। ঠিক আছে, আমরা সবসময় জানি লগের বেস কত থাকে? 2। আমি এই কেন বেস 2 থাকে, কেন এন লগ এই মার্জ টাইপ শর্টকে কেন মানে ব্যাখ্যা করে বা এটাকে কেন প্রকাশ করে সেটা আমি বিস্তারিত বলবো যখন আমি এন লগ নিয়ে আলোচনা করব। তারপর দেখতেছি আমরা কোয়াড্রিক টাইম কমপ্লেক্সিটি। এখন আমি এখানে ছোটোখাটো একটা কিছু লিখতে চাচ্ছি। ধরেন আমি আগেই বলেছি যে কনস্ট্যান্ট ল্যাপস হয়ে যায়, ওইটা কিভাবে হয় আমি একটুখানি লিখে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন 2 প্লাস, আমি একটা প্রোগ্রামকে দেখে বুঝতে পারলাম যে 2n এই পজিশনে আছে, 2 + 2n, তাহলে এখানে কি হবে? 2 এটা কনস্ট্যান্ট, অবশ্যই 2 কি হয়ে যাবে? ল্যাপস হয়ে যাবে, সেক্ষেত্রে থাকবে 2n। আবার এখানে 2 মাল্টিপ্লাই অবস্থায় আছে কনস্ট্যান্ট, তাহলে এটা চলে যাবে, তাহলে কি অর্ডার অফ n পজিশনে আছে। ঠিক আছে, এরপর যদি আপনি এন স্কোয়ার বের করেন, ধরেন এন স্কোয়ার প্লাস 3n এই পজিশনে প্রোগ্রামটা আছে। এখন আপনি আমাকে বলতে পারেন কি ভাইয়া এন বলতেছেন, কি ভাইয়া এন স্কোয়ার বলতেছেন, কিছুই তো বুঝতেছি না। হ্যাঁ আমি জানি বিষয়টা আপনাদের এখন মাথার উপর দিয়ে যাবে, কারণ আমি যখন এই এন স্কোয়ার নিয়ে আমি ভিডিও বলবো বা ব্যাখ্যা দিব তখন আপনারা জিনিসটা খুবই ক্লিয়ার হয়ে যাবেন। এখন আপনারা জেনে রাখেন যে এন স্কোয়ার হচ্ছে, এটা স্কোয়ার হিসাবেই ধরেন যে এন এর উপরে স্কোয়ার একটা কি আছে, কমপ্লেক্সিটি নির্ধারণের একটা উপায় আছে, সেটা আমরা পরে ব্যাখ্যা করব। তাহলে এখন এন স্কোয়ারের প্রাধান্য বেশি না এই 3n এর প্রাধান্য বেশি? ঠিক আছে, তখন আমরা অবশ্যই এন স্কোয়ারকে প্রাধান্য দেব, বাকিটা কি হয়ে যাবে? ল্যাপস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এতটুকু আপাতত মনে রাখেন, যখন এটার ব্যাখ্যা দিব তখন আপনারা আশা করি আর কোনো কোশ্চেন করার জায়গা পাবেন না। আর যদি থাকে অবশ্যই কোশ্চেন করবেন, আমি উত্তর দেওয়ার জন্য রেডি। আপনাদের সেবা দেওয়ার জন্যই কিন্তু আমি এই ভিডিও চ্যানেলটা করেছি, ইউটিউব চ্যানেলটা করেছি। ঠিক আছে, তারপর দেখি আমরা সবার শেষে কি আছে। সবার শেষে আছে 2 of n। এটা একটু বুঝতে হবে, আমি এটা একটু বলি। আপনার প্রোগ্রামিংয়ের সবচাইতে যদি খারাপ পজিশন থাকে, আমি তো বলেছি যে
বিগ ওটা কেন ইউজ করা হয়? প্রোগ্রামের কন্ডিশন বোঝার জন্য, প্রোগ্রামটা কোন অবস্থানে আছে সেটা বোঝার জন্য, কতটা খারাপ পজিশনে আছে সেটা বোঝার জন্যই আমরা অর্ডার নোটেশনটা ইউজ করে থাকি। ঠিক আছে, সেটাকে আমরা বিগও বলে থাকি। এখন টু অফ এন এটা কি নির্দেশনা দেয়? টু অফ এন মূলত আপনার যদি ভ্যালু 1 থাকে সেটা 2 আকারে বৃদ্ধি হবে, যদি ভ্যালু 2 থাকে সেটা কি আকারে? 4 আকারে বৃদ্ধি হবে, যদি ভ্যালু 3 থাকে সেটা 8 আকারে, 4 থাকলে 32 আকারে। অর্থাৎ এটার প্রোগ্রামের অবস্থা এত খারাপ, এতটাই খারাপ যে এটা কিভাবে আসে, আমরা ডেস্টিনির একটা সাইকেল দেখেছিলাম, তারা ব্যাখ্যা করত যে এই যে একটা মানুষ আরো 2টা মানুষ জয়েন করলে এরকম রাইট হ্যান্ড লেফট হ্যান্ড থাকে, তারপর আবার এরকম, তারপর আবার এরকম, মানে চেইন আকৃতির। ঠিক আছে, তো এই প্রোগ্রামটা কিন্তু এরকম হয়ে যায়, অর্থাৎ একটা সলিউশনের জন্য কতগুলা কাজ করা লাগতেছে। ঠিক আছে, একে সমাধান করার জন্য আরো 2টা কাজ করা লাগতেছে, একে সমাধান করার জন্য আরো 2টা কাজ করা লাগতেছে। ঠিক আছে, তাহলে এইটা কি একটা জটিল, মানে প্রোগ্রামের সবচেয়ে খারাপ অবস্থা। সুতরাং যখন আমরা দেখব যে প্রোগ্রামে 2n আছে বা ভ্যালুর উপরে n আছে, তাহলে আমরা 3n আছে, 4n আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রোগ্রামটা আসলে আমাদের জন্য ভালো কোনো উপায় বাতায় না। ঠিক আছে, তাহলে আমরা টাইম কমপ্লেক্সিটি নির্ধারণের জন্য আমরা বিগর কিছু উদাহরণ দেখলাম, তার কিছু প্রকারভেদ দেখলাম, এবং এই প্রকারভেদগুলো নিয়ে আমি নেক্সটে একটা একটা করে ভিডিও নিয়ে আসব। আশা করি আপনারা তখন ক্লিয়ার হয়ে যাবেন। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার প্রেজেন্টেশন। আশা করি প্রেজেন্টেশনটা আপনাদের ভালো লেগেছে, আপনারা বিগো চিনতে পেরেছেন এবং বিগোর যে প্রকারভেদগুলো আছে, কিন্তু প্রকারভেদগুলো কিভাবে কাজ করে তার সংক্ষিপ্ত বিবরণ আজকে দিয়েছি। জাস্ট আমি পরিচিত যে মানে ক্লাসটা থাকে সেই পরিচয় করায় দিয়েছি, ইন্ট্রোডাকশন আপনাদের সাথে পরিচয় করায় দিয়েছি। আপনারা আশা করি আপনারা এই বিগোর সাথে পরিচয় হয়ে আপনাদের খুবই ভালো লেগেছে। এখন এই বিগোর যে প্রকারভেদগুলো আছে এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ওগুলো আমি খুব সুন্দরভাবে ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং ওগুলা থেকে আপনারা ভবিষ্যতে প্রোগ্রামের উপর বেস করে আপনারা বুঝতে পারবেন যে প্রোগ্রামটা কি অবস্থানে আছে, কোন দিকে যাচ্ছে, আর কি করলে আমার প্রোগ্রামটা পজিশন খারাপ হবে না সেটাও আপনারা নির্ধারণ করতে পারবেন এবং আপনি খুব ভালো একজন প্রোগ্রামার হবেন। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।